আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডিবিএল হেলথ গাইড মাই মেন্টর অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোগ্রিফ। আমাদের এই আয়োজনের প্রতিটি পর্বে আমরা একজন মেন্টর এবং একজন মেন্টিকে আমন্ত্রণ করে থাকি, যেখানে মেন্টি তার মেন্টর সম্পর্কে দিয়ে থাকে নানা জানা কিংবা অজানা তথ্য। পাশাপাশি শিক্ষা কিংবা কর্মজীবনে একজন মেন্টর তার মেন্টির প্রতি কতটুকু দায়িত্ব কিংবা কর্তব্য পালন করতে পারে এবং তাদের পারস্পরিক সম্পর্কে বা কীরকম, তারা যে বিষয়ে দক্ষ সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। দর্শক, তারই ধারাবাহিকতায় আজ আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি প্যালিয়েটিভ কেয়ার, এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ স্টুডিওতে আমাদের সাথে মেন্টর হিসেবে রয়েছেন অধ্যাপক ডাক্তার নিজামুদ্দিন আহমদ, যিনি প্রধান সম্পাদক প্যালিয়েটিভ কেয়ার জার্নাল, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্যালিয়েটিভ মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং প্রতিষ্ঠাতা সদস্য এবং উপদেষ্টা প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অফ বাংলাদেশ। এবং আমাদের সাথে মেন্টি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ আশরাফ উদ্দিন আহমেদ, জারিয়েটিক অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক মেডিসিন বিভাগ, বারডিএম জেনারেল হাসপাতাল। স্যার, দুজনকেই স্বাগত আমাদের আজকের আয়োজনে। আজ আমরা কথা বলবো মেন্টর এবং মেন্টির গল্প নিয়ে, পাশাপাশি কথা বলবো আমাদের আজকের যে আলোচ্য টপিকস সেই বিষয়টি নিয়ে। কিন্তু একটু জানতে চাই যে নিজামুদ্দিন আহমদ স্যার, আপনার মেন্টর হয়ে ওঠার গল্পটা আসলে কি? এবং আমরা তো জানি মেন্টর মানে পথ পরিদর্শক, দিক নির্দেশক, শিক্ষাগুরু এবং একজন শিক্ষক, একজন বাবা। তিনি আপনার মেন্টর, আপনাকে কিভাবে ইন্সপায়ার্ড করেছে এবং কিভাবে তিনি আপনার মেন্টর হয়ে উঠলেন? ধন্যবাদ। প্রথম ধন্যবাদ জানাই আসলে আমাদেরকে এই প্রোগ্রামে সুযোগ করে দেওয়ার জন্য, আসার জন্য। সত্যি অর্থে বলতে গেলে যে মেন্টর অ্যান্ড মেন্টি যে রিলেশন, সেই রিলেশনটাকে ডিভাইন বলা চলে, স্বর্গীয় রিলেশন। কিন্তু আসলে এটাকে কোনো কিছু দিয়ে রিপ্লেস করা যাবে না। এখানে যেমন বাবা এবং ছেলে সম্পর্ক আছে, শিক্ষাগুরু সম্পর্ক আছে, এবং সেই সাথে গাইড এরও সম্পর্ক আছে। সব কিছু মিলিয়েই কিন্তু একজন মেন্টর। তো আমার ক্ষেত্রে যেটা বলবো যে প্যালিয়েটিভ কেয়ার আসলে বাংলাদেশে, শুধু বাংলাদেশেই না, আমাদের যে আর্থসামাজিক অবস্থান, সেই অবস্থান দিক থেকে আসলে প্যালিয়েটিভ কেয়ার একে তো নতুন বিষয় এবং খুব দরকারি বিষয় একই সাথে। তো এই নতুন একটা বিষয় নিয়ে আসলে চিন্তা করা, অনেকেই হয়তো এখনও জানেই না এই বিষয়টা সম্পর্কে। খুব বেশি দিন আগে আমিও জানতাম না। তো স্যারকে দেখেই আসলে এই প্যালিয়েটিভ কেয়ার সম্পর্কে আসলে জানা। তো প্রথম যেদিন স্যারের সাথে পরিচয় হলো, পরিচয় ঠিক না, আসলে অনেক দূর থেকে দেখা আর কি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। তো সেদিন স্যার ডায়াসে ছিলেন আর কি। তখন শুনলাম যে প্যালিয়েটিভ কেয়ার বিশেষজ্ঞ উনি, এবং বাংলাদেশের প্রথম প্যালিয়েটিভ কেয়ার বিশেষজ্ঞ। ওনার হাত ধরেই আসলে প্যালিয়েটিভ কেয়ারের হাঁটি হাঁটি পা করে এত দূর আসা বাংলাদেশে। এবং বাংলাদেশে যেই কজন প্যালিয়েটিভ কেয়ার বিশেষজ্ঞ আছেন বা প্যালিয়েটিভ কেয়ার নিয়ে যারা কাজ করেন, তারা কিন্তু আসলে স্যারকে কেন্দ্র করেই কাজ করেন। এবং সেই জায়গা থেকেই কিন্তু প্যালিয়েটিভ কেয়ার সম্পর্কে জানা এবং খোঁজ করলাম পরে আমরা, যে আসলে প্যালিয়েটিভ কেয়ার জিনিসটা কি। আমরা জানতাম না, খুব বেশি দিন আগেও জানতাম না জিনিসটা কি। তো খোঁজ করতে যেয়ে দেখলাম যে এটা একটা বিশাল শূন্যতা রয়ে গেছে আমাদের দেশে, কিন্তু যেই শূন্যতাটা পূরণ করা খুব জরুরি আমাদের সবার জন্যই। সেই থেকেই স্যারের সাথে যোগাযোগ করা, এবং সেখান থেকেই স্যার আস্তে আস্তে আমাদেরকে গাইড করলেন যে কীভাবে এই প্যালিয়েটিভ কেয়ারে আমরা ঢুকতে পারি এবং কীভাবে এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। এবং স্যারের হাত ধরেই আসলে আমরা পরবর্তীতে যে ইন্ডিয়ান প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি এবং সেন্ট ক্রিস্টোফার হসপিসের পরিচালিত যে একটা প্রোগ্রাম, ফেলোশিপ প্রোগ্রাম, সেই ফেলোশিপ প্রোগ্রামে আমরা ঢুকে গেলাম। এবং সেখানেও কিন্তু স্যার আমাদের শিক্ষক হিসেবেই ছিলেন, সরাসরি শিক্ষক হিসেবেই ছিলেন, আমাদের ক্লাস নিয়েছেন, গাইড করেছেন, আমাদের বিভিন্ন যে অ্যাসাইনমেন্ট তৈরিতে সহায়তা করেছেন। এবং বাংলাদেশের যে প্যালিয়েটিভ কেয়ার নিয়ে যে কাজ, সেই কাজ কিন্তু আসলে খুব বেশি কাজ না, খুব বেশি ডেটাও আমাদের নেই। সিচুয়েশনগুলোকে সেই ডেটা কালেকশন করতে গিয়ে আমাদেরকে বারবার স্যারের কাছেই যেতে হয়েছে, কারণ এই বিষয়ের সব কিছুই স্যারের নখদর্পণে। বাংলাদেশের এক্সাক্ট প্যালিয়েটিভ কেয়ার সিচুয়েশন কি, সব কিছুই স্যারের কাছেই আছে জানা। তো স্যারের কাছ থেকেই সেই ডেটাগুলো নিয়ে বা স্যারের গাইডেন্সে কিন্তু আমরা ফেলোশিপ কমপ্লিট করেছি। কমপ্লিট করার পরে এখন আমরা শুরু করতে যাচ্ছি প্যালিয়েটিভ কেয়ার সার্ভিসটা। এবং সেই জায়গায় প্রতি পদে পদেই কিন্তু আমাদের ঠেকতে হচ্ছে এই কারণে যে এখনও এটা আমরা শিশু এই জায়গায়, একদমই শিশু। তো স্যারের কাছ থেকে জেনে নিচ্ছি, কোনো পেশেন্ট দেখতে যেয়েও হয়তো কোনো প্রবলেম বলে স্যারকেই ফোন করছি। হি ইজ দ্য বেস্ট পারসন এই মুহূর্তে। এবং আমি আশা করব যে আগামী দিনগুলোতে আমাদের পরবর্তী জেনারেশন যারা প্যালিয়েটিভ কেয়ারে আসবে, স্যার অনেক দিন আমাদেরকে গাইড করবেন আরও। এবং প্যালিয়েটিভ কেয়ার, স্যারের হাত ধরে আমরা প্যালিয়েটিভ কেয়ারকে বাংলাদেশে বিস্তৃত করতে পারবো। এবং এই যে প্যালিয়েটিভ কেয়ার মানে যে একটা মানুষের যে
নিরাময় অযোগ্য রোগে যে ভুগে সেই সময় যে কষ্টটা, সেই কষ্ট যে লাঘব তার শুধু শারীরিক কষ্ট না, তার মানসিক কষ্ট, সামাজিক কষ্ট এবং তার আত্মার কষ্ট, সেই সময়টা শেষ সময়ে তাকে কিছু প্রশমন সেবা দেওয়া, তাকে কিছু শান্তিতে মরতে দেওয়া বা শান্তিতে সেবা দেওয়া, সেই জিনিসগুলো কিন্তু স্যারের কাছ থেকে আমরা শিখেছি এবং ভবিষ্যতে স্যারের কাছ থেকে আরও শিখবো এবং এই সেবাটাকে আশা করি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারবো। নিশ্চয়ই। এবং স্যার আসলে আমাদের পথ পরিদর্শক এই কারণেই তিনি মেন্টর। বাংলাদেশের প্রথম প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের আপনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যার। কেন হঠাৎ মনে হলো আপনার যে প্যালিয়েটিভ কেয়ার দেওয়াটা জরুরি, এবং এই যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আপনি একটা একটা বিভাগকে আলাদা করে ফেললেন, মানে কোন জায়গা থেকে আপনি ইন্সপায়ার্ড একটু জানবো। এই বিষয়টা আসলে জানাটা এই মুহূর্তে খুব জরুরি। ধন্যবাদ। বেশ কিছু জিনিস হঠাৎ করে ঘটে। প্যালিয়েটিভ মেডিসিন শব্দটা আমি কোনোদিনও ছাত্র অবস্থায় শিখি নাই, জানি নাই, শুনি নাই, এবং চিকিৎসক হিসাবে ২০ বছর কাটিয়ে দিয়েছিলাম না জেনে না শুনে। ২০০৫-এ আমার শব্দটার সাথে প্রথম পরিচয়, এবং এখন ২০২৪, ১৮ বছর ধরে এর সাথে কাজ করছি। হঠাৎ করে শুনেছিলাম, হঠাৎ করে একটা ৬ সপ্তাহের ট্রেনিং নিতে গিয়েছিলাম, এবং ট্রেনিংটা নেয়ার পরে দক্ষিণ ভারতের কেরালার ইনস্টিটিউট অফ প্যালিয়েটিভ মেডিসিন, এরকম অনেক ট্রেনিং বিভিন্ন সময় নেওয়া হয়েছে, কিন্তু এই ট্রেনিংটা আমাকে অনেকটা অবসেশনের মধ্যে ফেলে দিল, যে এই ব্যাপারটা না বুঝে কেমন করে ২০ বছর চাকরি করলাম চিকিৎসকের। এইটা একটা সহসা ঘটা ব্যাপার, এবং তারপরে ১৮ বছর ধরে চলল। আশরাফ অনেকবারই আমার কথা বললেন, কিন্তু উনি নিজেও কিন্তু মোটামুটি সিনিয়র একজন সহযোগী অধ্যাপক। ওর প্রতি আমার দৃষ্টিটা বেশি গেল। সাধারণত আজকাল অনেকেই তরুণ নবীন চিকিৎসকরা প্যালিয়েটিভ কেয়ার সম্পর্কে হয়তো জানতে চান, এমডিতেও ভর্তি হন, কিন্তু উনি কিন্তু একজন প্রতিষ্ঠিত চিকিৎসক আশরাফ। সেই জায়গায় হঠাৎ করে এই শব্দটার দিকে শুধু উনি দৃষ্টি দিলেন না, একেবারে জড়িয়ে গেলেন। এবং আমার মনে হচ্ছে আজকাল যে ওই প্রথম দিকে আমার যে অবসেশনের মতন জায়গাটা ছিল, ওটা বোধহয় ওর ভেতর সংক্রামিত হয়ে গেছে। সেই জন্য ওর এই কমিটমেন্টের জায়গাটার জন্য আমার বিশেষ দৃষ্টিটা থাকে। এবং উনি যে জায়গায় কাজ করছেন সেই জায়গায় একজন সহযোগী অধ্যাপক যখন প্যালিয়েটিভ মেডিসিনের কথা বলেন, তখন বাকি ১০ জন শুনতে না চাইলেও শুনতে হয়। একদমই। এবং সেই জন্য জায়গাটা আলাদা যখন আশরাফ। স্যার, আপনার তো অনেক মেন্টি, যেমন একজন মেন্টি আপনার পাশে বসে আছে, কিছুটা গল্প শুনলাম যে কেন তিনি আপনার ভরসার জায়গাটি অর্জন করেছে এবং কী কারণে তিনি আপনার পাশে। কিন্তু এত মেন্টি এবং পরবর্তীতে যারা প্যালিয়েটিভ কেয়ার নিয়ে বা প্যালিয়েটিভ মেডিসিন বিভাগটিতে কাজ করার, মানে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি দেখে তো অনেকেই ইচ্ছা পোষণ করবে, এবং তাদের জীবনে আসলে কী কী ধরনের পরিবর্তন আনা জরুরি, এবং একজন মেন্টির জীবনে কী কী বিশেষ গুণ থাকা প্রয়োজন যা তাকে তার সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে। ভারী চমৎকার প্রশ্ন। আমি মনে মনে এটাই ভাবছিলাম এই মুহূর্তে। সেটা হচ্ছে যে হ্যাঁ, ডক্টর আশরাফ কিংবা আরও যাদের কথা আপনি বলছেন, কিংবা সামনের দিনে যারা আসবেন, একটা গুণ বড় বেশি জড়িত, খুব বেশি জরুরি একটা গুণ, একটা বৈশিষ্ট্য। সেটা হচ্ছে আমি শব্দটাকে ত্যাগ করা। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো যে আমার দৃষ্টিতে পৃথিবীর সবচাইতে বাজে অশ্লীলতম শব্দ হচ্ছে আমি। এটা আমি বলে কিছু নাই, এটা সবসময় আমরা হতে হয়। একদমই। এবং যখন এটা আমরা হয় তখনই একটা কাজ আগায়, এবং আশরাফের ভিতরে এই গুণটা খুব বড়ভাবে আছে। এবং আমি বলবো যে যারা প্যালিয়েটিভ কেয়ারের সামনে আসবেন, আমি থাকি না থাকি সেটা কোনো বিষয় না, কিন্তু তাদের সবাইকেই আগে এই খুঁটিটা ধরতে হবে যে প্যালিয়েটিভ কেয়ারের পৃথিবীতে আমি বলে কিছু নাই, আমরা সবাই একসাথে কাজ করি। স্যারের সম্পর্কে অনেক চমৎকার তথ্য জানলাম।
একটু স্যার আপনার কাছে জানবো যে স্যার তো দীর্ঘদিন বঙ্গবন্ধু মেডিকেল কলেজে ছিলেন এবং তিনি সেখানকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। স্যার যখন রোগী দেখতেন, প্যালিয়েটিভ কেয়ার করতেন, মানে সেই বিষয়গুলো আসলে আপনাকে কতটা ইন্সপায়ার্ড করেছে এবং ব্যক্তি মানুষ হিসেবে তিনি কেমন? আহ, এটা আসলে খুব সহজ কোশ্চেন আমাদের জন্য বলাটা, কারণ স্যারকে দেখি আমরা ইন্সপায়ার্ড আর কি। তো দুইটা জিনিস আমরা সবসময়, আমরা যারা চিকিৎসক আর কি, দুইটা শব্দের সাথে আমরা খুব পরিচিত। একটা হচ্ছে সিম্প্যাথি আর একটা হচ্ছে এমপ্যাথি। সিম্প্যাথি মানে হচ্ছে যে আপনি হয়তো একটা লোকের ব্যথা বা বেদনা হচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে, আপনি তাকে বললেন যে ঠিক আছে আমি বুঝতে তার বেদনাটা আপনি অ্যাড্রেস করলেন বা চিকিৎসা দিলেন, এটা একটা সিম্প্যাথি। কিন্তু তার বেদনাটা নিজের মধ্যে নেওয়া, নিজেকে আত্মস্থ করা, সেই বেদনার সাথে নিজেকে এক করে দেওয়া, একীভূত করে দেওয়া, এটাকে বলে হচ্ছে এমপ্যাথি। তো স্যারের ক্ষেত্রে যদি বলি যে স্যার রুগী দেখার ক্ষেত্রে সিম্প্যাথির চেয়ে এমপ্যাথিটাই স্যারের সবচেয়ে বেশি। যে সেই রুগীটার যে ব্যথাটা, সেই ব্যথাটা নিজের মধ্যে আত্মস্থ করা, নিজের মধ্যে বুঝতে পারা, সেটা বুঝলে কিন্তু আপনার সাথে পেশেন্টের যে রিলেশনটা, বা সেই রিলেশনটা কিন্তু অনেক ক্লোজ রিলেশন হবে, বা ডক্টর পেশেন্টের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা কিন্তু অনেকখানি সরে যায়। এবং প্যালিয়েটিভ কেয়ারের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা সবচেয়ে বেশি জরুরি, যে একটা মৃত্যু পথযাত্রী বা একটা লোক জীবনের শেষ সীমায় আসছে, তার ক্ষেত্রে এই এমপ্যাথি বিষয়টা এটা খুবই জরুরি, যেটা স্যারের মধ্যে পূর্ণ মাত্রায় আছে আর কি। এবং স্যারের কাছ থেকে এই বিষয়টাই সবচাইতে বেশি শিখেছি, এই বিষয়টাই সবচাইতে আমাদেরকে ইন্সপায়ার করেছে, যে একটা অসহায় মানুষকে তার পাশে যে তাকে নিজের করে নেওয়া, নিজের মতো করে তাকে চিকিৎসা দেওয়া, নিজের মতো করে তার যে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করা, তার ব্যথায় কষ্ট দূর করে দেওয়া, অন্য অন্য যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো দূর করার চেষ্টা করা। শুধু সেটাই না, একটা প্যালিয়েটিভ কেয়ারের সাথে যারা জড়িত, রোগীর সাথে, রোগীর যে রিলেটিভ যারা আছে, কেয়ার গিভার যারা আছে, তারাও কিন্তু একই ধরনের সমস্যায় ভুগে দীর্ঘদিন ধরে। এই রোগগুলো তো দীর্ঘমেয়াদী রোগ, দীর্ঘদিন ধরে এই রোগীগুলার সেবা করতে যেয়ে তারাও কিন্তু অনেক সময় টায়ার্ড হয়ে যায়। আমরা কিন্তু এই জিনিসটা খেয়াল করি না। স্যারের ক্ষেত্রে এই জিনিসটা পুরো মাত্রাই আছে, যে রোগীর সাথে যারা আছে তাদের যে কমফোর্ট, তাদের কমফোর্টটা ঠিক আছে কিনা, তারা কোনো সমস্যায় ভুগছে কিনা, এই জিনিসগুলো কিন্তু আসলে আমাদের, শুধু আমার ক্ষেত্রে বলছে, আমাদের সবারই এই জিনিসটা শেখার আছে। শুধু প্যালিয়েটিভ কেয়ার চিকিৎসক হিসেবে না, সব চিকিৎসকেরই কিন্তু এই জিনিসটা আসলে শেখার আছে। আমরা কিন্তু এই জিনিসটা প্রত্যেক কর্মস্থলে এমপ্যাথি বাড়ানোটা খুব জরুরি কাজের ক্ষেত্রে। স্যার যেমনটি বলছিল যে আপনার মাঝে অতিমাত্রা এমপ্যাথি রয়েছে, যেটি আপনাকে ইন্সপায়ার্ড করে, যেটি আপনাকে আসলে আপনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হয়েছেন এবং আপনার যে এত মেইনটি তৈরি হয়েছে শুধুমাত্র আপনার এই এমপ্যাথিটাতে ইন্সপায়ার্ড হয়ে। আপনার এটা একটা বড় গুণ, আসলে সবার মাঝে থাকে না। আপনার কাছে একটু স্যার জানতে চাই যে এই যে রোগীদের দেখছেন, প্যালিয়েটিভ কেয়ার তো একটা সম্পূর্ণ ভিন্নধর্মী চিকিৎসা, কোন বিষয়টাতে ফোকাস করেন আপনি? বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আরও 52টা বোধহয় ডিপার্টমেন্ট ছিল যখন আমাদের ডিপার্টমেন্টটা শুরু হলো। তা আমাদের ডিপার্টমেন্ট অফ প্যালিয়েটিভ মেডিসিন কি খুব নতুন কোনো কিছু আমদানি করেছিল? না, এইরকম নানান গুণাবলী বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন বৈশিষ্ট্য ছিল। কিন্তু ধরুন একটা কথা মনে পড়ছে আমার, যে যখন নাকি ওই বিভাগটা চালু হলো, 30টা বিছানা, 30টা চেয়ার আনা হয়েছিল। ওই চেয়ারটা কেন আনা হয়েছিল জানেন? সেটা হচ্ছে যে চিকিৎসক যখন রোগীর পাশে গিয়ে দাঁড়াবে, তখন সে দাঁড়াবে না, তখন সে বসবে, বসে কথা বলবে। তো আমার ছাত্ররা বলছিল, স্যার কখনো কখনো তো 1-2 মিনিটের জন্য যাই। আমি 1-2 মিনিটই বসে কথা বলেন, এটাকে বলে কোয়ালিটি অফ টাইম। হ্যাঁ, আপনি রোগীকে 1 মিনিট দেন আর 1 ঘন্টা দেন, আপনি যেন একটা কোয়ালিটি সম্পন্ন, গুণসম্পন্ন সময় দেন। এটা যখন আপনি বসে দেন, তখন একটা মেসেজ যায় রোগীর কাছে যে হ্যাঁ আপনি গুরুত্বপূর্ণ, আপনার কথা আমি শুনছি, বলেন। এটা যদি আপনি 1 ঘন্টাও বসেন, অনেক সময় আমাদের বসতে হয়, তখনও কিন্তু এই মেসেজটা দেয় যে আপনি নির্ভয়ে বলেন। বাংলাদেশে একটা স্টাডি আছে যে চিকিৎসকরা প্রতি বোধহয় 17 সেকেন্ডে একবার করে রোগীকে থামিয়ে দেন, কথা বলতে দেন না। এই জায়গাটা, এই স্টাডিটা আমাকে খুব একসময় প্রভাব বিস্তার করেছিল। আমি বলছি না, আপনি যখনই রোগীর কাছে বসবেন, হি ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ইউ, উনি যখন এটা ফিল করেন, এবং আপনি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন, তখন রোগী ভাবে ডাক্তার সাহেব খুব ব্যস্ত, ওনার সময় নাই, তাড়াতাড়ি শেষ করতে হবে। এই জায়গাটা একটা আমি দাবি করতে পারি যে আমাদের বিভাগের এই বৈশিষ্ট্যটা দিয়ে শুরু হয়েছিল। এটা একটা।
দ্বিতীয় আপনারা বলছেন, আশরাফ বলছে, আমি শুনছি যে এমপ্যাথি, কিন্তু এর আরেকটা খুব মজার দিক আছে, সেটা হচ্ছে যে টু মাচ এমপ্যাথি ইজ ভেরি ডিফিকাল্ট। কারণ আপনি যদি রোগীর ব্যথা কষ্টে আচ্ছন্ন হয়ে পড়েন, ওটা নিজের ভিতর নিয়ে যদি আপনি একদমই সম্পূর্ণ ধারণ করেন, আপনি কিন্তু কাজ করতে পারবেন না। কিন্তু এটা দরকার, এই মমতাটুকু, এই ভালোবাসাটুকু দরকার। কিন্তু আমরা বলি যে টক্সিক এমপ্যাথি যেন না হয়। তাহলে কি, তাহলে কোন শব্দটা আপনি দেবেন এমপ্যাথির বদলে? আপনি তখন কম্প্যাশন শব্দটা দেবেন। হ্যাঁ, সো ওভারওয়েলমিং এমপ্যাথি আপনাকে বশীভূত করে ফেলছে, এমন এমপ্যাথির দরকার নাই। দরকার হচ্ছে এমপ্যাথি সাথে সাথে রোগীর কষ্ট ভোগান্তি কমানোর জন্য সক্রিয় ভূমিকা, এটাকে আমরা বলি কম্প্যাশন। বাহ, কি চমৎকারভাবে আপনার কথায় আসলে স্যার মুগ্ধতা ছড়ায়। এত চমৎকারভাবে বিশ্লেষণ করলেন এবং এত সুন্দর করে আসলে রোগীর কেয়ার করার কথা বললেন, এবং আপনার থেকে প্রতিটা মুহূর্তে অনেক কিছু শেখার আছে। আমরা শিখলাম অনেক কিছু, আবারও আমরা আলোচনা করব প্যালিয়েটিভ কেয়ার নিয়ে। তবে স্যার সময় হয়েছে একটু ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, ডিবিএল হেলথ গাইড মাই মেন্টর অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিএল হেলথ গাইড মাই মেন্টর অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ, আমার সাথে আছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমরা তো বিরতির আগে কথা বলছিলাম প্যালিয়েটিভ কেয়ার নিয়ে এবং কিভাবে স্যার প্রতিষ্ঠা করলো এবং প্রতিষ্ঠার পেছনের উদ্দেশ্যটা কী ছিল। আমরা এত কথা বললাম, কিন্তু রোগীদের আসলে জানানো জরুরি বা সাধারণ মানুষদের এই বিষয়টাতে সতর্ক করা জরুরি যে প্যালিয়েটিভ কেয়ার কি, আমরা অনেকেই জানি না। স্যার, একটু আপনার কাছেই জানবো যে প্যালিয়েটিভ কেয়ার যেহেতু নতুন একটি শব্দ আমাদের জন্য, এটি বলতে আমরা কি বুঝি এবং কোন ধরনের রোগীদের প্যালিয়েটিভ কেয়ার দেওয়াটা জরুরি? প্যালিয়েটিভ কেয়ার বলতে যদি একদম আমরা আক্ষরিক অর্থ করি তাহলে হচ্ছে বলা হয় প্রশমন সেবা। প্রশমন কি? যে কোনো কিছুই প্রশমন হতে পারে। ধরুন একজন রুগী ব্যথায় ভুগছে, ব্যথায় কষ্ট পাচ্ছে, তার ব্যথা কমিয়ে দেওয়া, সেটাও এক ধরনের প্রমোশন। আরেকজন রুগী হয়তো তার কোথাও বেশ বড় বেড সোর বলি আমরা, বা প্রেশার সোর, ঘা হয়ে গেছে পিছন, সেই ঘায়ের যে কষ্টে আছে সেই কষ্টটা লাঘব করা, সেটাও এক ধরনের প্রশমন। আরেকজন হয়তো দেখা গেছে যে হয়তো এক ধরনের অনিরাময়যোগ্য রোগে ভুগছে এবং ভুগে সে খেতে পারছে না, একেবারেই খেতে পারছে না কোনোভাবেই, তার যে খাবার ব্যবস্থা করা, সেটাও এক ধরনের প্রশমন। তো সত্যি অর্থে বলতে যে প্রশমন সেবা বা প্যালিয়েটিভ সেবা নিয়ে যে মানুষের একটা ধারণা, সেটা হয়তো অনেকের ধারণা যে এটা হয়তো শুধু ক্যান্সার রিলেটেড। আসলে শুধু তা না, যে কোনো রোগীর কিন্তু প্যালিয়েশন আছে। যেমন ধরুন যে একটা রোগী হচ্ছে দীর্ঘমেয়াদী কিডনির জটিলতায় ভুগছে, তার শারীরিক স্বাস্থ্য এইরকম যে তাকে হয়তো ডায়ালাইসিস করা যাচ্ছে না, বা তাকে হচ্ছে রেনাল ট্রান্সপ্লান্ট যেটা বলে কিডনি প্রতিস্থাপন করা যাচ্ছে না, কিন্তু সে তো বেঁচে আছে, সে কষ্টে ভুগছে, এই যে কষ্টটা লাঘব করা, সেটা এক ধরনের প্যালিয়েটিভ কেয়ার। বা আরেকটা রোগী হয়তো দীর্ঘমেয়াদী হচ্ছে ফুসফুসের জটিলতায় ভুগছে, এতটাই জটিলতা যে আমরা যে ধরনের ইনহেলার বা নেবুলাইজার বা অক্সিজেন দিই, সেটা দিয়েও তার হয়তো শ্বাসকষ্ট কমছে না, শ্বাসকষ্টে ভুগছে, এবং তার হেলথ কন্ডিশন এতটাই খারাপ যে হয়তো লাং ট্রান্সপ্লান্ট বা সেটাও করা যাচ্ছে না, বা আমাদের আর্থসামাজিক অবস্থাও সেটা হয়তো সম্ভব না। সেই ক্ষেত্রেও কিন্তু তার প্যালিয়েশন জরুরি আর কি। সেই ক্ষেত্রে তাকে আরাম দেওয়ার যে ব্যবস্থাটা, সেটাই হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার। তো শুধু যে ক্যান্সার রিলেটেড বা এন্ড অফ লাইফ রিলেটেড বা একদম বয়স্ক রোগীদের জন্য প্যালিয়েটিভ, তা কিন্তু না। এটা যে কারো লাগতে পারে। একটা ছোট বাচ্চা হয়তো একটু যে কোনো ধরনের অনেক কিছু ধরনের ব্লাড ক্যান্সার আছে, যেটা বাচ্চাদেরও হয়, সেরিব্রাল পলসি নামক কিছু রোগ আছে, যেটাতে হচ্ছে নার্ভের বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো এই ধরনের বাচ্চাদেরও কিন্তু হচ্ছে প্যালিয়েশন দরকার লাগে। অনেকে আছে হয়তো জন্মগতভাবেই হচ্ছে কোনো অঙ্গ প্রত্যঙ্গ হয়তো বা খোড়া বা কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই, এরকম নিয়ে জন্মায়। তো এই বাচ্চাটাকেও কিন্তু আমাদেরকে প্যালিয়েশন দিতে হয়, এই বাচ্চাটাকে যে অ্যাক্টিভ করা আর কি। অনেকে হয়তো হাত পা স্টিফ হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, তার যে ফিজিওথেরাপি দেওয়া, এটাও কিন্তু প্যালিয়েশন একটা পার্ট। মানে অনেক কিছু সমন্বয় আসলে প্যালিয়েটিভ কেয়ার। একটু স্যারের কাছে এই ব্যাপারে আরও বিস্তারিত জানবো, যেমন জীবনের শেষ সময়ের যত্ন এবং প্যালিয়েটিভ কেয়ার, এই দুটার মধ্যে কি বিশেষ করে পার্থক্য রয়েছে? শেষ সময় কোনটা? ধরুন আমি আধা ঘন্টা পরে যদি মারা যাই, তাহলে এখন আমি শেষ সময়ের মধ্যে আছি।
তো সেই জন্য শেষ সময়ে শব্দটা একটা অ্যাবস্ট্রাক্ট। প্রথমে আমি একটা জিনিস আগে একটু পরিষ্কার করে নিই যে প্যালিয়েটিভ কেয়ার এটাকে যদি খুব সহজ করে সংজ্ঞায়িত করতে চান তাহলে হচ্ছে যে যারা আর ভালো হবেন না, নিরাময় হবে না, রোগটা আর ভালো হবে না, সেই সব মানুষগুলোর ভোগান্তি কমানোর বিষয় হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার। আবারও আমি আপনি একটু মন দিয়ে যদি শোনেন যে যিনি এমন একটা রোগে ভুগছেন যেটা আমরা জানি যে আরোগ্যযোগ্য না এবং সময়ের সাথে সাথে তিনি ধীরে ধীরে পরিণতি দিয়ে এগিয়ে যাচ্ছেন, সেই মানুষটার ভোগান্তি কমানো হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার। এখন এটা এমনও হতে পারে যে 10 বছর পরে মারা গেলেন, 8 বছর পরে মারা গেলেন, এই 8 বছরও কিন্তু তার যত্ন দরকার হবে। একজন রেনাল ফেলিওরের পেশেন্ট 7-8 বছর বেঁচে থাকতে পারেন, তার যত্ন লাগবে এবং তার ভোগান্তিটা কমানোটাও প্যালিয়েটিভ কেয়ার। কারণ আমরা জানি যে রেনাল ফেলিওর যদি ক্রনিক্যালি এন্ড স্টেজের দিকে যায় এটা ভালো নিরাময়যোগ্য না, রাইট? তাহলে পরে এন্ড অফ লাইফ কেয়ার কোনটা? এন্ড অফ লাইফ কেয়ার বলেছিলাম যে একটু অ্যাবস্ট্রাক্ট, মারা যাওয়ার আগের সময়গুলো, মৃত্যুর আগে কতদিন কেউ পরিষ্কার করে বলতে পারবে না, কয়েক সপ্তাহ হতে পারে, কয়েক দিন হতে পারে, ইভেন বছরখানেকও হয়ে যায় অনেক সময়। এই সময় যতটা বড় বেশি লাগে, বড় বেশি প্রয়োজন, কারণ এটা হচ্ছে তার শেষ সময় আপনি যদি এই নামে ডাকেন। এই সময়ের যে যত্নটা এটাকে আমরা বলছি এন্ড অফ লাইফ কেয়ার। প্যালিয়েটিভ কেয়ারের যত্নের ভিতরে এন্ড অফ লাইফ কেয়ার একটি অংশ, এরপরে আরেকটা অংশ আছে। মৃত্যুবরণ করার পরে পরিবারটি থেকে যাচ্ছে, পরিবারটি শোকগ্রস্ত, আমরা বলি বিরিভড ফ্যামিলি। এই বিরিভড ফ্যামিলির কেয়ারটাও একটা প্যালিয়েটিভ কেয়ার অংশ। আচ্ছা, সো এন্ড অফ লাইফ কেয়ার, bereavement care, starting from the very beginning of the diagnosis of a potentially incurable disease, এই লম্বা রাস্তাটার ভিতরের মধ্যেখানে এন্ড অফ লাইফ কেয়ার একটা অংশ। মানে পুরোটা মিলে প্যালিয়েটিভ পুরোটা মিলে এবং প্যালিয়েটিভ। আমরা কখনোই বলতে পারি না এন্ড অফ লাইফ কেয়ার মানেই প্যালিয়েটিভ কেয়ার। না, এন্ড অফ লাইফ কেয়ার প্যালিয়েটিভ কেয়ারের একটা অংশ। একদমই খুবই চমৎকারভাবে বলেছেন স্যার। একটু জানবো যে প্যালিয়েটিভ কেয়ার তো আসলে খুবই জরুরি। একটা নির্দিষ্ট সময়ে একটা মানুষের পাশে থাকা, তার পাশে থেকে তার যে সেবাটুকু করা, এটা আসলে প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব। এই চিকিৎসা সেবাটুকু পাওয়া যেমন দায়িত্ব, পরিবারের প্রত্যেকটি সদস্যের দায়িত্ব তার পাশে এই সেবাটা প্রদান করা। তো আমাদের বাংলাদেশে কি এটা অ্যাভেলেবল, নাকি আমরা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে রয়েছি? আচ্ছা, ভালো, বেশ ভালো কোশ্চেন, আসলে খুব জরুরি বার্নিং কোশ্চেন বলবো আমি এই মুহূর্তে। এটা আসলে বলবো যে এটা একটা রাইট, প্যালিয়েটিভ কেয়ার পাওয়াটা সবার রাইট। হ্যাঁ, আমাদের যে বেসিক মৌলিক অধিকার যেগুলো বলি সেগুলোর মধ্যে হয়তো এখনও এটা যুক্ত হয়নি, কিন্তু যুক্ত হওয়া উচিত। এই সেন্সে যে আমাদের দেশে দেখা গেছে যে একটা কনসেনসাসে যে আমাদের দেশে মাত্র 10-15% রোগী সাডেন ডেথ হয়, মানে হঠাৎ মারা যায়। বাকি যে 85-90% রোগী কিন্তু মারা যাচ্ছে দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগে। তো এই দীর্ঘমেয়াদী রোগে ভোগার ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক রোগী কিন্তু এই যে শেষ পর্যায়ে যে হচ্ছে প্যালিয়েটিভ কেয়ারের প্রয়োজন হয়। আবার অনেকে হয়তো রোগের শুরু থেকেই প্যালিয়েটিভ কেয়ারের প্রয়োজন, যেটা স্যার বলছিলেন আর কি। তো আমাদের দেশে আসলে সেই অর্থে এখনও পর্যন্ত আমাদের যেই পরিমাণ প্যালিয়েটিভ কেয়ারের সার্ভিস প্রয়োজন, সেই তুলনায় সার্ভিস কিন্তু আসলেই অপ্রতুল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটা স্ট্রাকচার প্যালিয়েটিভ কেয়ার ইউনিট আছে, যেখানে 30 বেডের প্যালিয়েটিভ কেয়ার সেন্টার আছে। ঢাকা মেডিকেলে খুব স্বল্প পরিসরে প্যালিয়েটিভ কেয়ার চালু আছে। বেশ কিছু প্রাইভেট ইনস্টিটিউশনে প্যালিয়েটিভ কেয়ার চালু আছে। ক্যান্সার ইনস্টিটিউটের সম্ভবত জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে একটা চালু করার প্রক্রিয়া আছে, স্যার ভালো বলতে পারবেন এই ব্যাপারে। বারডেম জেনারেল হসপিটালে আমরা একটা জেরিয়াট্রিক ডে কেয়ার সেন্টার চালাই, সেখানে স্বল্প পরিসরে কিছু, মানে খুব লিমিটেড পরিসরে আমরা প্যালিয়েটিভ কেয়ার সেবা দেওয়ার চেষ্টা করছি এবং ভবিষ্যতে এটাকে আরও এক্সপান্ড করার প্ল্যান আছে। এর বাইরেও যেটা বলছিলাম, বাংলাদেশে 2টা করাইল বস্তি এবং নারায়ণগঞ্জে মমতাময়ী করাইল এবং কম্প্যাশনেট নারায়ণগঞ্জ নামে 2টা প্রজেক্ট চালু আছে, যেখানে হচ্ছে সীমিত পরিসরে প্যালিয়েটিভ কেয়ার সেবা দেওয়া হচ্ছে। কিন্তু সত্যি অর্থে বাংলাদেশের মতো এত বিস্তৃত জনপদের একটি দেশ, এত অনেক লোক
পেরিফেরিতে থাকে, রুরাল এরিয়াতে থাকে, সেই জায়গাটাতে কিন্তু এখনও প্যালিয়েটিভ কেয়ার পৌঁছেনি, বা লোকজন তো জানেই না। আমাদের অনেক হেলথ রিলেটেড যারা কাজ করেন আমাদের, তাদের মধ্যেও কিন্তু প্যালিয়েটিভ কেয়ার সম্পর্কে সেই অর্থে কোনো ধারণা তৈরি হয়নি। একদমই। এবং স্যার পাশাপাশি আরও একটি প্রশ্ন করতে চাই, এই যে এত আমরা কয়েকটি জায়গার কথা বললাম যেখানে প্যালিয়েটিভ কেয়ারটা দেয়া হচ্ছে, সেখানে কি আমরা যত পরিমাণে রোগী পাবার কথা, আমরা তো সতর্ক নই আসলে। আমাদের দেশের প্রেক্ষাপটে যে বিষয়গুলো সম্পর্কে আমরা জানি না, কোনো একটা মানসিক রোগ, কোনো একটা শারীরিক রোগ হলে সেটারই প্রপারলি ট্রিটমেন্ট করতে চায় না। সেই জায়গায় গিয়ে প্যালিয়েটিভ কেয়ার, এটা তো অনেক দূরের একটি বিষয়। আসলে কি ওই পরিমাণ রোগী পাচ্ছি আমরা, নাকি সতর্কতার অভাব? আসলে সত্যি বলতে সেই পরিমাণ রোগী আমরা পাচ্ছি না। কারণ হচ্ছে যে এইটা যে এই প্যালিয়েটিভ কেয়ারে যেই পরিমাণ রোগীর চাহিদা হওয়া উচিত বাংলাদেশে, বা আমরা এক্সপেক্ট করি, সেই তুলনায় ইনস্টিটিউট তো খুবই কম, বা সার্ভিস সেই তুলনায় কিন্তু সেই সার্ভিসেও কিন্তু সেই পরিমাণ রোগী আসছে না। তার মূল কারণই কিন্তু হচ্ছে সচেতনতার অভাব। জেনারেল মানুষের মধ্যে তো এটা আসলে জানেই না অনেকে। ইভেন আমরা যেটা বলছিলাম আর কি, আমাদের যারা হেলথ কেয়ার অ্যাসোসিয়েট বলি আমরা, যারা স্বাস্থ্য সম্পর্কিত নিয়ে কাজ করি, শুধু ডক্টর না, ডক্টর, নার্স এবং স্টেক হোল্ডার যারা আছে, তাদের মধ্যেও কিন্তু আসলে এখনও সচেতনতা অভাব রয়েছে। নিশ্চয়ই। এবং পেশেন্ট রেফার করতে হলে ওই প্যালিয়েটিভ কেয়ার বিভাগটা সম্পর্কে জানা জানতে জরুরি প্রত্যেক চিকিৎসকের। স্যার এই জায়গাটাতে একটু অ্যাড করতে চাই আপনাকে, আপনি অত্যন্ত বাংলাদেশের একজন রিনাউন্ড চিকিৎসক, আপনার মুখে এই কথাটা জানাটা খুব জরুরি। আমাদের আসলে অপারগতা কোথায়, কেন আমরা সতর্কতা তৈরি করতে পারছি না, এবং কেন বাংলাদেশে লিমিটেডভাবে রয়ে গেল এই প্যালিয়েটিভ কেয়ার সার্ভিস? মানসিকতা এবং চিকিৎসা ব্যবস্থাকে বাণিজ্যকরণ দুটো একসাথে কাজ করছে। মানসিকতা হচ্ছে যে মরতে চাই না, আমরা কেউই মরতে চাই না, আপনিও চান না, আমিও চাই না, কিন্তু এটাও আবার আমরা জানি যে মৃত্যু অনিবার্য, আসবেই। এই যে দুটোর মধ্যে যে দ্বন্দ্বটা, এটা হচ্ছে মানসিকতার জায়গাটা। এটা একটু পরিচিত করা যে মৃত্যু অনিবার্য শুধু থিওরিটিক্যাল না, এটা প্র্যাকটিক্যাল। এই জায়গাটাকে যদি মেনে নেওয়া যায়, তাহলে পরে দুটো স্টেক হোল্ডার, চিকিৎসা ব্যবস্থা এবং জনগণ, এই দুটো ব্যবস্থায় যখন এই মানসিকতার থেকে বের হয়ে একটু বাস্তবমুখী হবেন, তখন এই জায়গাটা ঠিক হবে। এটা একটা বিশাল দীর্ঘ সময়ের আলোচনা, আমি সেই জায়গায় যাব না। আমি আপনার শুধু একটা কথা বলবো যে আপনি দুটো বাক্য উচ্চারণ করেছেন, একটা হচ্ছে পরিবারের এটা দায়িত্ব, আপনি আবারও বলতে চাচ্ছেন স্বাস্থ্য ব্যবস্থার এটা দায়িত্ব। আমি যদি বলি যে না, এটা পুরো কমিউনিটির দায়িত্ব। একদমই। এবং কমিউনিটি, আমরা করেছি কি গত 100 বছরে পৃথিবী জুড়েই চিকিৎসা এবং বিশেষ করে মৃত্যুটাকে টেনে হিচড়ে হাসপাতালের ভিতর ঢুকিয়ে দিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুটা বোধহয় বাসায় সবাই চায়। আপনি এদিকে আনছেন আবার পরিবার তো যত্ন করতে করতে ক্লান্ত, দিশেহারা, উদ্ভ্রান্ত। পরিবারের পাশে কেন প্রতিবেশী, অথবা আমি যদি আরেকটু বড় করে বলি, কেন কমিউনিটি এসে দাঁড়াবে না? কেন এটা কমিউনিটির রেসপন্সিবিলিটি না? একটা মানুষ সারাটা জীবন দিয়ে গেছেন কমিউনিটিকে বিভিন্নভাবে, কেউ জননেতা হিসাবে, কেউ রিক্সা চালক হিসাবে, সারাটা জীবন কমিউনিটিকে দিয়েছেন। তার যখন শেষ সময় আসলো, তখন পুরো কমিউনিটি কেন তার পাশে এসে দাঁড়াবে না? খুবই চমৎকার। এই দায়িত্বটা যখন কমিউনিটি নেবে, তখন আপনার জন্য প্যালিয়েটিভ কেয়ার প্রদান করা খুব সহজ হয়ে যাবে। তখন চিকিৎসক তার দায়িত্ব পালন করবে, নার্স এসে ব্যান্ডেজটা করে দেবে, ডাক্তার এসে ব্যথাটা কমিয়ে দেবে। কিন্তু ওই বাড়িতে ভাত আছে কি না, সেটার যত্ন কমিউনিটি নেবে। ওই বাসায় ছেলে মেয়েদের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কি না, সেটার দায়িত্ব কমিউনিটি নেবে। এরপরে চলে যাওয়ার সময় আমার ভেতরে কি পরিবর্তনটা আসছে সেই শেষ কয়েক মাস বা সপ্তাহ, যে আমি জানছি আমি আর আসবো না ফিরে, আমার মানসিক আধ্যাত্মিক কোনো ভোগান্তি কি হচ্ছে? এই পুরো বারবার যখন আমরা বলি যে সাফারিং কমানো প্যালিয়েটিভ কেয়ার, তখন কিন্তু চতুর্মাত্রিক ভোগান্তি, শরীরের ভোগান্তি, সামাজিক ভোগান্তি, মানসিক ভোগান্তি, আধ্যাত্মিক ভোগান্তি, এই চারটা ভোগান্তি কমানোর জন্য যদি আপনার কোনো প্রচেষ্টা থাকে, সেটাকে আপনি বলতে পারেন আমি প্যালিয়েটিভ কেয়ার দিলাম।
কি চমৎকার! এবং এই যে এত চমৎকার একটা সার্ভিস বাংলাদেশে আছে, কতজন মানুষ জানে? আমরা বারবার এই ধরনের অনুষ্ঠান আয়োজন করতে চাই সেই সমস্ত মানুষগুলোকে জানানোর জন্য যে একটা সময়ে প্যালিয়েটিভ কেয়ার দেওয়াটা প্রত্যেকটা কমিউনিটি, প্রত্যেকটা মানুষের পরিবারের এবং সমাজের দায়িত্ব। এই জায়গাটা থেকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করাটা খুব বেশি জরুরি। স্যার, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে খুবই চমৎকার কিছু তথ্য পেলাম এবং প্রত্যেকটা দর্শক হয়তো উপকৃত হয়েছে, অনেক তথ্য জানলো। আপনার দুজনকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।